গোটা বিশ্বের কাছে আমি অরণি সেনগুপ্ত হতে পারি, কিন্তু এই মাঝরাতের নিস্তব্রতায় আমি কেবল এক পরাজিত নারী, যে নিজের অস্তিত্বের সন্ধানে এক অচেনা মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। আকাশকে আজই ওর চাকরি আর মাথা গোজার ঠাঁই থেকে সরিয়ে দিন, কারণ এতে এই আবাসনের মানহানি হচ্ছে। কিন্তু জেনে রাখুন, সেদিন রাতে যদি এই আকাশ না থাকত, তবে আজ আপনাদের সামনে দাঁড়িয়ে কথা বলার জন্য আমি বেঁচে থাকতাম না। নমস্কার বন্ধুরা, আজকের গল্প এমন এক যুবকের যে শহরের যান্ত্রিকতায় নিজের পরিচয় হারিয়ে ফেলেছিল, আর এমন এক নারীর যার পায়ে দুনিয়ার সব সুখ লুটোপুটি খেত, অথচ মনের কোণে এক বিন্দু শান্তি ছিল না। এটি আকাশ এবং অরণির কাহিনী, যাদের মাঝখানের আভিজাত্যের দেয়াল এক কালরাত চিলতরের জন্য ধূলিসাৎ করে দিয়েছিল। একজন সাধারণ প্রহরীর সততা কি কারোর শূন্য মরুভূমিতে আশার প্লাবন আনতে পারে? আবেগ আর লড়াইয়ের এই উপাখ্যানটি শেষ পর্যন্ত শুনবেন, কারণ এটি আপনার চিন্তাধারাকে বদলে দেবে। আমাদের গল্পগুলো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক দিন এবং কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। আপনাদের ভালোবাসা পাওয়াই আমাদের পথ চলার মূল প্রেরণা। রাত তখন 2টো। শহরের সবচেয়ে অভিজাত বহুতল এলিট এম্পায়ার তখন গভীর ঘুমে আচ্ছন্ন। চারদিকে এক গা ছমছমে নীরবতা। শুধু মাঝে মধ্যে দূরপাল্লার কোনো ট্রাকের হর্নের শব্দ সেই স্তব্ধতাকে ভাঙছিল। আকাশ তখন তার কর্মস্থলে সতর্ক, গায়ে খাকি উর্দি, হাতে একটা মজবুত লাঠি আর চোখে রাজ্যের ঘুম। তবুও নিজের কর্তব্যের প্রতি সে ছিল অবিচল। আকাশ গ্রাম থেকে এই ইটকাঠের শহরে এসেছিল অসুস্থ বাবার চিকিৎসার খরচ জোগাতে আর ছোট বোনের উচ্চশিক্ষার স্বপ্ন পূরণ করতে। তার কাছে এই সামান্য গার্ডের চাকরিটা শুধু উপার্জনের পথ ছিল না, ছিল তার আত্মমর্যাদা। সে হাড় ভাঙা খাটুনি খাটত। যখন পুরো শহর নিদালিতে মগ্ন, তখন আকাশ জাগত অতন্দ্র প্রহরীর মতো। ফাঁকা রাস্তায় হিমেল বাতাস বইত, কিন্তু আকাশের মনে তার পরিবারের সচ্ছলতার স্বপ্ন সবসময় আগুনের মতো জ্বলত। সে প্রায়ই ডেটের ধারের এক ফালি কেবিনে বসে বাবার জরাজীর্ণ ছবির দিকে তাকিয়ে ভাবত, কবে সেদিন আসবে যখন বাবাকে শহরের সবচেয়ে ভালো নার্সিংহোমে ভর্তি করতে পারবে। তার বোন পড়াশোনায় খুব মেধাবী ছিল, তাকে সে মস্ত বড় অফিসার বানাতে চেয়েছিল। এই স্বপ্নগুলোই তাকে সারা রাত জেগে থাকার অসীম শক্তি যোগাত। এলিট এম্পায়ারের সর্বোচ্চ তলা অর্থাৎ 50 তলায় এক রাজকীয় পেন্ট হাউস ছিল। সেখানেই থাকত অরণি। অরণি ছিল এই বিশাল ভবনের সবচেয়ে ধনাঢ্য এবং রহস্যময়ী নারী। কিন্তু তার রাজপ্রাসাদ সম জীবনটা ছিল অনেকটা সোনার খাঁচায় বন্দি পাখির মতো। 3 বছর আগে এক ভয়াবহ পথ দুর্ঘটনায় সে তার স্বামীকে চিরতরের জন্য হারিয়েছিল, এবং তারপর থেকে সেই প্রকাণ্ড বাড়িতে এসে নিদারুণ একা। লোক দেখানো আত্মীয়ের অভাব ছিল না তার, কিন্তু সবার নজর ছিল অরণির অগাধ সম্পত্তি আর ওই বিলাসবহুল পেন্ট হাউসটির ওপর। অরণি প্রায়ই মাঝরাতে ব্যালকনিতে দাঁড়িয়ে শহরের কৃত্রিম আলোকসজ্জা দেখত। তার মনে হতো এই হাজারো প্রদীপের ভিড়ে তার জীবনের জমাট বাঁধা অন্ধকার বুঝি কোনো দিন ঘুচবে না। নিচে মেইন গেটে কর্তব্যরত আকাশ প্রায়ই ওপরের ওই জ্বলন্ত বাতিটার দিকে চেয়ে থাকত। সে অনুভব করত যে ওখানে কেউ একজন আছে, যার চোখের পাতা সারা রাত এক হয় না। অরণির দুচোখে এক অতল কষ্ট ছিল, যা বোঝার ক্ষমতা চারপাশের কারো ছিল না। সে মাঝে মধ্যে পুরনো অ্যালবাম বুকে জড়িয়ে ডুকরে কেঁদে উঠত। স্বামীর স্মৃতি তাকে প্রতি মুহূর্তে দহন করত। চাকরবাকররা দিনের কাজ শেষে চলে গেলে সেই নিঝুম রাতে অরণি হয়ে যেত একাকিত্বের রাজকন্যা। আকাশও নিজের মৌনতার মাঝে অনেক অব্যক্ত কথা জমিয়ে রেখেছিল। তারা দুজনেই যার যার অবস্থানে নিঃসঙ্গ ছিল, একজন মাটির ধুলোয়, অন্যজন আকাশের উচ্চতায়, কিন্তু দুজনের যন্ত্রণার রং ছিল একই। সেদিন প্রকৃতির মেজাজ ছিল ভীষণ রুক্ষ। বিকেল থেকেই কালো মেঘে আকাশ ঢেকে গিয়েছিল এবং ঝোড়ো হাওয়া দিচ্ছিল। রাত বাড়তেই মেঘের গর্জন আর বিদ্যুৎ চমকানো শুরু হলো। আকাশ ভেতর থেকে এক অজানা অস্থিরতা বোধ করছিল। তার ষষ্ঠ ইন্দ্রিয় বারবার বলছিল যে বড় কোনো বিপদ ঘনিয়ে আসছে। সে তার টর্চ লাইটটা জ্বালিয়ে পুরো ভবন পরিদর্শনে বের হলো। বেসমেন্ট থেকে পার্কিং লট সবই ছিল শুনশান, কিন্তু যখন সে লিফট লবির কাছে এলো, দেখল 3-4 জন অপরিচিত লোক সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছে। তাদের চোর চোর চাহনি দেখে আকাশের মনে খটকা লাগল। তারা নিজেদের মুখ কাপড়ে ঢেকে রেখেছিল। আকাশ তার লাঠিটা শক্ত করে চেপে ধরল এবং সাহসের সাথে এগিয়ে গিয়ে জিজ্ঞেস করল, আপনারা কারা?
এত রাতে এখানে কি উদ্দেশ্যে এসেছেন? বিনা অনুমতিতে বহিরাগতদের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ। তাদের দলের নেতা রনি, যে আসলে অরণির এক দূর সম্পর্কের ভাই ছিল, সে আকাশকে তুচ্ছতাচ্ছিল্য করে গর্জে উঠল। নিজের সীমানায় থাকো নিচুতলার মানুষ, আমরা দিদির আত্মীয়, বিশেষ কাজে এসেছি, আমাদের আটকানোর সাহস তোমার হয় কি করে? আকাশ তাদের কথায় বিন্দুমাত্র আশ্বস্ত হল না, কারণ এর আগে এসে তাদের কখনো দেখেনি। অরণির ফ্ল্যাটে কারোর সচরাচর আনাগোনা ছিল না। সে নিয়ম অনুযায়ী ইন্টারকমে অরণিকে সতর্ক করতে চাইল, কিন্তু রনি ক্ষিপ্র গতিতে আকাশের হাত মুচকে দিল এবং হুমকি দিয়ে বলল, যদি ফোনে হাত দেওয়ার চেষ্টা করিস তবে চিরতরে পঙ্গু করে দেব। আকাশ মুহূর্তেই বুঝা গেল যে এই লোকগুলো কোনো শুভাকাঙ্ক্ষী নয়, বরং স্বার্থ আর নেশি অপরাধী। সে কৌশল পরিবর্তন করল এবং পিছু হটে গেল, যেন সে সত্যিই খুব ভয় পেয়েছে। সে মাথা নত করে বিনীত সুরে বলল, ঠিক আছে হুজুর, আপনারা যেতে পারেন। রনি আর তার সঙ্গীরা তাচ্ছিল্যের হাসি হাসল, যে সামান্য এক প্রহরীর কতটুকু আর ক্ষমতা। তারা কোনো সন্দেহ ছাড়াই লিফটে চড়ে সরাসরি 50 তলার বোতাম টিপে দিল। লিফটের দরজা বন্ধ হতেই আকাশের চেহারার সেই কৃত্রিম ভয় নিমেষে অদৃশ্য হয়ে গেল এবং সেখানে ফুটে উঠল এক ইস্পাত কঠিন প্রতিজ্ঞা। সে নিঃশব্দে তাদের লক্ষ্য অনুসরণ করতে প্রস্তুত হল। আকাশ মুহূর্তমাত্র সময় নষ্ট না করে সিঁড়ির দিকে দৌড় দিল। সে জানত যে অন্য লিফট নিচে আসার অপেক্ষা করলে অনেক দেরি হয়ে যাবে এবং দুষ্কৃতীরা অরণির উপর চড়াও হওয়ার সুযোগ পেয়ে যাবে। 50 তলা সিঁড়ি ভেঙে ওঠা কোনো মানুষের পক্ষে প্রায় অসম্ভব ছিল। আকাশের ফুসফুস যেন ফেটে যাচ্ছিল, সারা শরীর ঘামে ভিজে একাকার হয়ে গিয়েছিল এবং তার পা জোড়া যন্ত্রণায় অবশ হয়ে আসছিল। তবুও সে থামল না। সে 2-3 ধাপ সিঁড়ি টপকাচ্ছিল। তার মস্তিষ্কে শুধু একটা চিন্তাই ঘুরপাক খাচ্ছিল, যে অরণি সেনগুপ্তর জীবন বিপন্ন এবং তাকে যেভাবেই হোক রক্ষা করতে হবে। আকাশ যখন ওপরে পৌঁছাল, ততক্ষণে ওই নরপশুরা অরণির ফ্ল্যাটের দরজা ভেঙে ভেতরে ঢুকে পড়েছে। অরণি ত্রস্ত পায়ে হলের মাঝখানে দাঁড়িয়ে কাঁপছিল। তার চেহারায় চরম আতঙ্কের ছাপ ছিল। রনি আর তার সাঙ্গপাঙ্গরা তাকে ঘিরে ধরেছিল। রনির হাতে কিছু জবরদখলের কাগজ ছিল। সে অরণিকে শাসিয়ে বলছিল, যদি বাঁচতে চাস তবে বিনা বাক্যে এই কাগজগুলোতে সই করে দে অরণি, না হলে আজ তোর এই শরীরটা এই আকাশ ছোঁয়া বাড়ি থেকেই নিচে ফেলে দেব, কেউ টেরও পাবে না। অরণি ডুকরে কেঁদে উঠল এবং প্রাণ ভিক্ষা চেয়ে বলল, দয়া করে আমার ক্ষতি করো না, আমি সব দিয়ে দেব, তোমরা যা চাইবে তাই দেব। কিন্তু ওই পাষাণ হৃদয়ে করুণার কোনো স্থান ছিল না। তারা অরণিকে অশ্রাব্য গালিগালাজ করছিল। ঠিক যখন রনি অরণির উপর চড়াও হতে গেল, তখনই বজ্রকণ্ঠে গর্জে উঠল আকাশ। সে দরজার কাছে দাঁড়িয়ে আর্তনাদ করে বলল, ম্যামের গায়ে হাত দেওয়ার সাহস করবেন না, না হলে আমি কাউকে আস্ত রাখব না। রনি আর তার ভাড়াটে গুন্ডারা আকাশকে ওই রক্তাক্ত আর ঘর্মাক্ত অবস্থায় দেখে হো হো করে হাসতে লাগল। তাদের মনে হলো যে এক নগণ্য গার্ড, যার সম্বল কেবল একটা লাঠি, সে এই সশস্ত্র 4 জনকে রুখবে কি করে। রনি ইশারা করল, এই ছোড়াটাকে উচিত শিক্ষা দিয়ে খতম করে দে, কোনো প্রমাণ যেন না থাকে। গুন্ডারা আকাশের দিকে ধেয়ে এলো। অরণি ভয়ে সিটিয়ে গেল। তার মনে হলো আজ সেও শেষ হবে এবং এই পরোপকারী ছেলেটাও প্রাণ হারাবে। আকাশ একা থাকলেও তার সাথে ছিল অসীম মনোবল আর সততার তেজ। সে তার লাঠি ঘুরিয়ে ক্ষুধার্ত বাঘের মতো তাদের ওপর ঝাঁপিয়ে পড়ল। সে প্রথম গুন্ডার হাঁটুতে এত জোরে আঘাত করল যে সে আর্তনাদ করে লুটিয়ে পড়ল। দ্বিতীয়জন পেছন থেকে জাপটে ধরার চেষ্টা করতেই আকাশ তার কোনোই দিয়ে তার পাঁজরে মোক্ষম ঘা মারল। সুদৃশ্য হলের দামি আসবাবপত্র আর শোপিসগুলো ভেঙে চুরমার হয়ে মেঝেতে ছড়িয়ে পড়ল। ওই সুন্দর ফ্ল্যাটটি নিমেষে রণক্ষেত্রে পরিণত হল। সেই ধস্তাধস্তির মাঝে তৃতীয়জন পেছন থেকে এক ভারী ব্রোঞ্জের মূর্তি দিয়ে আকাশের মাথায় সজোরে আঘাত করল। আকাশ গুরুতর জখম হল। তার চোখের সামনে হাজারো সর্ষে ফুল ফুটে উঠল এবং মাথা ফেটে রক্তের স্রোত বইতে লাগল। সে টাল সামলাতে না পেরে মেঝেতে আছড়ে পড়ল। অরণি সেই দৃশ্য দেখে আকাশ বিদীর্ণ করে চিৎকার করে উঠল। সেই আর্তনাদ আকাশের কানে পৌঁছাতেই তার নিস্তেজ শরীরে যেন বিদ্যুৎ খেলে গেল। তার নিজের পরিবারের মুখ মনে পড়ল এবং মনে পড়ল তার পবিত্র কর্তব্যের কথা। সে হার মানতে জানে না। সে তার রক্তাপ্লুত মুখ নিয়ে পুনরায় উঠে দাঁড়াল। সে নিজের জীবনের তোয়াক্কা না করে সর্বশক্তি দিয়ে দুজনকে ধাক্কা মেরে সরিয়ে দিল এবং অরণিকে এক সুরক্ষিত ঘরে ঢুকিয়ে বাইরে থেকে দরজা আটকে দিল। সে নিজে ওই ঘাতকদের সামনে এক অপরাজেয় প্রাচীর হয়ে দাঁড়িয়ে রইল। লড়াই চলল দীর্ঘক্ষণ। আকাশ তখন পুরোপুরি রক্তাক্ত। তার খাকি ইউনিফর্ম রক্তে লাল হয়ে গেছে, জায়গায় জায়গায় ছিন্ন ভিন্ন, কিন্তু তার প্রতিরোধের দেওয়াল কেউ ভাঙতে পারল না।
এই লড়াইয়ের মধ্যেই সে অতি গোপনে তার পকেটে থাকা আপৎকালীন অ্যালার্ম বোতামটি চেপে দিয়েছিল, যা নিকটস্থ থানা আর ভবনের নিয়ন্ত্রণ কক্ষের সাথে যুক্ত ছিল। সে শুধু সময়ের সাথে লড়াই করছিল, যেন পুলিশ এসে পড়ে। রনি যখন বুঝতে পারল যে এই অতিমানবকে হারানো সম্ভব নয় এবং তাদের পরিকল্পনা ফাঁস হয়ে যাচ্ছে, তখন সে পকেট থেকে এক ধারালো ছোরা বের করল। সে আকাশের বুকে ওটা বসিয়ে দিতে যাবে, ঠিক তখনই নিচ থেকে পুলিশের সাইরেনের শব্দ ধ্বনিত হল। সেই নিঝুম রাতে সাইরেনের আওয়াজ যেন যমদূতের মতো শোনাল। পুলিশ আসছে বুঝতে পেরে রনি আর তার সঙ্গীরা দিশেহারা হয়ে পড়ল। তারা সব কিছু ফেলে পালানোর পথ খুঁজতে লাগল, কিন্তু পুলিশ ততক্ষণে ভবনের চারদিক ঘিরে ফেলেছে। সিঁড়ি আর গেটেই তাদের হাতকড়া পরানো হলো। সব কিছু শান্ত হবার পর অরণি ভয়ার্ত হৃদয়ে দরজা খুলে বাইরে এলো। সে দেখল গোটা হলের অবস্থা শোচনীয়। রক্ত আর কাঁচের টুকরোয় মেঝে ঢেকে আছে, আর মাঝখানে আকাশ নিথর হয়ে পড়ে আছে। তার শ্বাস ছিল ক্ষীণ এবং অবস্থা ছিল আশঙ্কাজনক। অরণির চোখ দিয়ে গড়িয়ে পড়ল তপ্ত অশ্রু। সে দিশেহারা হয়ে আকাশের কাছে গেল এবং মেঝেতে বসে তার রক্তাক্ত মাথা নিজের কোলে তুলে নিল। অরণি ডুকরে কাঁদছিল। যে কর্মীকে সে কোনোদিন ভালো করে লক্ষ্য করেনি, আজ সেই তার ইজ্জত আর প্রাণ বাঁচাতে নিজের জীবন বিলিয়ে দিয়েছে। সে দ্রুত অ্যাম্বুলেন্স ডাকল এবং পুলিশের সাহায্যে আকাশকে নিয়ে হাসপাতালের দিকে ছুটল। সারা রাত অরণি হাসপাতালের ওই জীবাণুনাশকের গন্ধ ভরা বারান্দায় একা বসে রইল। তার রেশমি পোশাকে আকাশের রক্ত লেগেছিল, কিন্তু তার কোনো ভ্রুক্ষেপ ছিল না। তার শুধু একটাই প্রার্থনা ছিল, আকাশ যেন ফিরে আসে। ডাক্তাররা জীবন মরণ সন্ধিক্ষণে থাকা আকাশের অস্ত্রোপচার করছিলেন। সেদিন রাতে অরণি প্রথমবার উপলব্ধি করল যে হৃদয়ের টান রক্তের সম্পর্কের চেয়েও বড় হতে পারে। নিজের আত্মীয়রা যখন অর্থের লোভে তাকে খুন করতে চেয়েছিল, তখন এই ভিনদেশী যুবকটি কোনো স্বার্থ ছাড়াই নিজের বুক পেতে দিয়েছে। সকাল 7টা নাগাদ ডাক্তার আসার কথা শোনালেন। আকাশ আপাতত বিপদমুক্ত হলেও তাকে দীর্ঘ সময় বিশ্রামে থাকতে হবে। কয়েক ঘন্টা পর আকাশের জ্ঞান ফিরল। সে দেখল শিয়রে বসে আছে অরণি। অরণির চোখ দুটো তখন লাল আর ফোলা। তার চোখে আকাশের জন্য এমন এক অকৃত্রিম শ্রদ্ধা আর মমতা ছিল যা আকাশ কোনোদিন দেখেনি। অরণি পরম মমতায় তার মাথায় হাত বুলিয়ে কাঁপা গলায় বলল, তুমি আমার জন্য যা করেছ আকাশ, তা শোধ করার ক্ষমতা আমার নেই। তুমি আমার জীবনে ঈশ্বর হয়ে এসেছিলে। পরবর্তী কয়েক সপ্তাহ অরণি নিজে আকাশের সেবার ভার নিল। সে হাসপাতালের সেরা চিকিৎসা নিশ্চিত করল এবং আকাশ সুস্থ হওয়ার পর তাকে তার পুরনো ডেরায় ফিরে যেতে বাধা দিল। অরণি স্পষ্ট জানিয়ে দিল, তুমি এখন থেকে আমার বাড়িতেই থাকবে এবং নিজের যত্ন নেবে। আকাশ খুব সংকোচ বোধ করছিল। সে বলল, ম্যাম, আমি সামান্য এক কর্মচারী। আপনার ওই প্রাসাদে আমার থাকা কি ঠিক দেখাবে? 5 জনে 5 কথা বলবে। কিন্তু অরণি দৃঢ় কণ্ঠে জবাব দিল, আজ থেকে তুমি আমার কর্মী নও, তুমি আমার পরিবারের বড় অংশ। যে আমার প্রাণদাত্রী, তাকে আমি ওই অস্বাস্থ্যকর ঘরে ফেলে রাখতে পারব না। আকাশকে অরণির কথা মানতেই হলো। ক্রমে তাদের মধ্যে এক নিবিড় ও পবিত্র বন্ধন গড়ে উঠল। আকাশ এখন অরণির পেন্ট হাউসে থেকেই সেরে উঠছিল। সারা দিন অরণি তার ওষুধের আর খাবারের তদারকি করত। সে আকাশকে হাসানোর চেষ্টা করত। আকাশও তাকে তার গ্রামের মেঠো গল্প, বনের দুষ্টুমি আর মায়ের হাতের রান্নার গল্প শোনাত। অরণি মন্ত্রমুগ্ধের মতো সব শুনত। সেও তার মনের গহীনের কথাগুলো উজাড় করে দিত, তার অপূর্ণ স্বপ্ন আর স্বামীর স্মৃতি। সে বলতো কিভাবে এই মস্ত বড় বাড়িতে সে প্রতি রাতে একাকিত্বে গুমড়ে মরত। আকাশের উপস্থিতিতে সেই নিষ্প্রাণ বাড়িতে যেন প্রাণের জোয়ার এলো। অরণি আবার প্রাণ খুলে হাসতে শুরু করল। আকাশ তাকে শেখাতো যে সুখ আসলে টাকায় নয়, বরং হৃদয়ের মিলনে থাকে। তারা একে অপরের দুঃখগুলো ভাগ করে নিতে লাগল। আকাশ বুঝল যে জৌলুসপূর্ণ এই নারীটি ভেতর থেকে কতটা নিঃস্ব। কিন্তু এই সমাজের নজর বড় বিষাক্ত। আকাশ একটু সুস্থ হয়ে ব্যালকনিতে দাঁড়াতেই সোসাইটির অন্য বাসিন্দারা কানাকানি শুরু করল। নানা রকম কুৎসিত মন্তব্য ভেসে আসতে লাগল। ক্লাবে আর লিফটে গুজব রটল যে এক ধনাঢ্য বিধবা আর এক নগণ্য গার্ডের মাঝে নিশ্চয়ই অন্য কোনো অবৈধ সম্পর্ক রয়েছে। কিছু ঈর্ষাপরায়ণ মানুষ তো অরণিকে সামনাসামনি অপমান করতেও ছাড়ল না। তারা বলতে লাগল যে অরণি নিচুতলার মানুষের সাথে মেলামেশা করে এই আভিজাত্যের পরিবেশ কলুষিত করছে। অরণি এসব শুনে মুষড়ে পড়ত, কিন্তু আকাশ ছিল হিমালয়ের মতো অটল। সে অরণিকে শান্ত করে বলতো, মানুষের কাজই হলো বলা, ম্যাম, আমাদের বিবেক যদি পরিষ্কার থাকে তবে কারোর তোয়াক্কা করার প্রয়োজন নেই।
অবশেষে একদিন সহ্যের সীমা পার হল। আবাসন কমিটির পক্ষ থেকে এক সভা ডাকা হল এবং অরণিকে সেখানে হাজিরা দিতে হল। কমিটির কর্তারা অত্যন্ত রূঢ় ভাষায় অরণিকে আদেশ দিলেন যে তাকে অবিলম্বে আকাশকে বিদায় করতে হবে, অন্যথায় তাকে এই আবাসন ছেড়ে চলে যেতে হবে। তারা বললেন যে এক নারী আর পরপুরুষের একই ছাদের নিচে থাকা তাদের তথাকথিত সংস্কৃতির পরিপন্থী। আকাশ দরজার আড়ালে দাঁড়িয়ে সব শুনছিল। তার মনে হল তার জন্য অরণিকে অপমানিত হতে হচ্ছে। সে স্থির করল সে নিজেই বিদায় নেবে। কিন্তু তখনই অরণি বীরঙ্গনার মতো গর্জে উঠে সবার মুখ বন্ধ করে দিল। সে তীব্র ধিক্কার দিয়ে বলল, আপনারা সংস্কৃতির কথা বলছেন? সেদিন রাতে যখন আমার আত্মীয়রা আমার প্রাণ নিতে চেয়েছিল, আমি যখন বাঁচার জন্য আর্তনাদ করছিলাম, তখন আপনাদের কোনো দয়াবান সদস্য এগিয়ে আসেননি। সবাই নিজের ফ্ল্যাটের দরজা শক্ত করে আটকে রেখেছিলেন। সেদিন যদি এই আকাশ না থাকত, তবে আজ আমার লাশ এই ভবন থেকে বের হতো। আপনারা যাকে গার্ড বলে তুচ্ছ করছেন, সে আমার রক্ষাকর্তা। সে নিজের রক্ত দিয়ে আমাকে বাঁচিয়েছে। মানুষের কি কোনো জাত হয়? যদি আপনাদের মনে হয় আমরা এখানে থাকলে আপনাদের সম্মানহানি হবে, তবে এই মতলবী মানুষদের ডেরা আমি আজই ত্যাগ করছি। কিন্তু আমি সেই হীরাকে হারাবো না যে আমার জন্য নিজের প্রাণ বিসর্জন দিতে চেয়েছিল। পুরো সভাঘরে তখন পিন পতন নিস্তব্ধতা। কারও মুখে কোনো রাশ ওড়ে না। যারা ব্যঙ্গ করছিল তাদের মাথা লজ্জায় নিচু হয়ে গেল। অরণি দৃপ্ত পায়ে গিয়ে আকাশের হাত ধরল এবং পেছনে না তাকিয়ে সেখান থেকে বেরিয়ে এলো। আকাশের চোখের কোণে তখন আনন্দের অশ্রু। সে ভাবতেই পারেনি যে কোনো নারী তার সম্মানের জন্য গোটা সমাজের বিরুদ্ধে লড়াই করতে পারে। সেই দিনই অরণি এলিট এম্পায়ারের সেই বিলাসবহুল পেন্ট হাউস বিক্রি করে দিল। সম্পদের ওপর তার বিন্দুমাত্র মোহ ছিল না। সে শহর থেকে দূরে এক নিভৃত শান্ত গ্রামে বাগান ঘেরা একটি নতুন বাড়ি তৈরি করল। সেখানে সে আর আকাশ একসাথে থাকতে শুরু করল। অরণি আকাশের বাবার চিকিৎসার সব ব্যবস্থা করল এবং তার বোনকে দেশের সেরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি করালো। আকাশ তার ফেলে আসা পড়াশোনা পুনরায় শুরু করল এবং নিজের মেধা দিয়ে অরণির সাথে এক নতুন ব্যবসা আরম্ভ করল। অরণি তাকে সমান মর্যাদায় অংশীদার করল। দুনিয়া তাদের বিচ্ছেদের অনেক ফোন দিয়ে এটেছিল, কিন্তু তাদের বন্ধন ছিল নিঃস্বার্থ শ্রদ্ধা আর ত্যাগের উপর প্রতিষ্ঠিত। অরণি খুঁজে পেল তার কাঙ্ক্ষিত আপনজন, আর আকাশ পেল এক নতুন জীবন ও পরিচয়। কালক্রমে আকাশ এক সফল শিল্পপতিতে পরিণত হল, কিন্তু অরণির প্রতি তার ভক্তি বিন্দুমাত্র কমল না। তাদের কাহিনী সমাজকে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে বিশ্বস্ততার কোনো সামাজিক পদমর্যাদা হয় না। সমাজ আজও হয়তো এই অসম সম্পর্ককে সহজভাবে নিতে পারে না, কিন্তু আকাশ আর অরণির ছোট্ট পৃথিবীতে এখন কেবল অনাবিল শান্তি আর ভালোবাসা। তারা বিশ্বকে বুঝিয়ে দিল যে উদ্দেশ্য সৎ থাকলে ভাগ্য নিজেই সহায় হয়। নিকষ কালো রাতের পরেই এক স্বপ্নীল সকাল আসে, আর অরণির জীবনের সেই উষালগ্ন হয়ে এসেছিল আকাশ। বন্ধুরা, আকাশ আর অরণির এই কাহিনী আমাদের শিখিয়ে দেয় যে মাঝে মধ্যে এক অচেনা মানুষও আপনজনদের চেয়ে বেশি ভরসার হয়ে ওঠে। আপনাদের কি মনে হয়, অরণি কি সঠিক ছিল সমাজ কি উপেক্ষা করে আকাশের হাত ধরে? আপনাদের চিন্তা আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। এই ধরনের অনুপ্রেরণামূলক গল্পের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। সুস্থ থাকুন, সাবধানে থাকুন। ধন্যবাদ।